আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা প্রথম অধ্যায়ে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো দেখি আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্নতে প্রথমটা কি আছে। তো দেখো 1 নম্বর প্রশ্নটা কি বলতেছে যে যুক্ত ফ্রন্ট কেন গঠিত হয়েছিল। আচ্ছা, আমাদের বুঝতে হবে যে যুক্ত ফ্রন্ট জিনিসটাকে কি। আচ্ছা, যুক্ত ফ্রন্ট দেখো যে এটা একটা হচ্ছে কি রাজনৈতিক দল, তো একক কোনো রাজনৈতিক দল না, এটাও মূলত 5টা রাজনৈতিক দলের সমন্বয়ে এই গঠিত একটা হচ্ছে কি দল ছিল, যারা বলতেছে যে 1954 সালে পূর্ববঙ্গ প্রাদেশিক পরিষদ নির্বাচনে কি পূর্ববঙ্গ প্রাদেশিক নির্বাচন। এখন দেখুন আমাদের কি বললাম যে 1947 সালে দেশ বিভাগের আগে 1971 সালের আগে কি যে 2টা প্রদেশ ছিল পাকিস্তানের, একটা পূর্ব পাকিস্তান একটা পশ্চিম পাকিস্তান। ঠিক আছে, তা আমার এটা ছিল পূর্ব পাকিস্তান। এখন দেখো পূর্ববঙ্গ প্রাদেশিক পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য দেখো এই মুসলিম লীগ কোনো বাংলাদেশের একটা কি আমাদের যে দল ছিল এমন না, এটা ছিল মূলত পশ্চিম পাকিস্তানের একটা কি দল। ঠিক আছে, এই মুসলিম লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা এবং পূর্ব পাকিস্তানের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে বিরোধী দলগুলো দেখো মুসলিম লীগ যেমন একটা দল, তো এদের বিরোধী যে দলগুলো ছিল পূর্ব বাংলার, সেই বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ প্রয়াস হিসেবে 1953 সালে 4ই ডিসেম্বর যুক্তফ্রন্ট গঠিত হয়। ঠিক আছে, এই যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল। এখন এই যুক্তফ্রন্ট গঠনের প্রধান কারণসমূহ ছিল যে মুসলিম লীগের পতন, এবং যুক্তফ্রন্ট গঠনের অন্যতম প্রধান কারণ কি মুসলিম লীগের পতন। যুক্তফ্রন্ট গঠনের অন্যতম কি প্রধান কারণ ছিল এই মুসলিম লীগকে পতন করার জন্য। আচ্ছা, এরপরে যে রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠা, জমিদারি প্রথা উচ্ছেদ, পাটের ন্যায্য মূল্য এবং অর্থনৈতিক শোষণ থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে 21 দফা ইশতেহার সামনে আনা যুক্তফ্রন্ট গঠনের কি অন্যতম কারণ ছিল। ঠিক আছে, এই যুক্তফ্রন্টের দেখো যুক্তফ্রন্ট সরকার যখন গঠন করা হলো তখন তাদের 21 নির্বাচনের দফা দিয়েছিল। কি 21 দফা, এইটা ছিল কি তাদের নির্বাচনী ইশতেহার। ঠিক আছে, তো পূর্ব বাংলার মানুষের উপর কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এবং বৈষম্য দূর করা যুক্তফ্রন্ট গঠনের কি গুরুত্বপূর্ণ কারণ। এরপরে সংক্ষেপে বলা যায় যুক্তফ্রন্ট ছিল পূর্ব বাংলা জনগণের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে গঠিত একটি শক্তিশালী কি রাজনৈতিক ঐক্য। এরপরে 2 নম্বর প্রশ্নটা যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কি। যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলতে বোঝায় কি, দেখো কি বুঝি বিষয়টা যে 1999 সালের 17 নভেম্বর জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক অঙ্গ প্রতিষ্ঠান। দেখো এটা হচ্ছে জাতিসংঘের একটা কি প্রতিষ্ঠান, অঙ্গ প্রতিষ্ঠান ইউনেস্কো, যাকে সংক্ষেপে বলে ইউনেস্কো, যে বাংলাদেশের 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। তো প্রথম এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্বীকৃতি প্রদান করে হচ্ছে কি ইউনেস্কো। পৃথিবীতে 7,000-এর বেশি ভাষা রয়েছে। দেখো কোনো দেশের ভাষা জন্য কাউকে শহীদ হতে হয়নি, এখন একমাত্র বাংলাদেশ ক্ষেত্রে কি এটা ব্যতিক্রম। তো কি বাংলাদেশ এক্ষেত্রে কি ব্যতিক্রম। 1952 সালে 21শে ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের মাতৃভাষা বাংলার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের গুলিবর্ষণে সালাম, রফিক, তারপরে কি দেখো শফিক, জব্বার সহ আরও নাম না জানা অনেকেই কি শহীদ হন। প্রতি বছর এই দিনে পতাকা অর্ধনির্মিত রাখা হয় 21শে ফেব্রুয়ারি। দেখো 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার, আচ্ছা কি কেন্দ্রীয় শহীদ মিনারে কি বলতেছে, দেখো কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি কি শ্রদ্ধা জানানো হয়। গভীর শ্রদ্ধা ভরে ভাষা শহীদদের স্মরণ করা হয়, তাদের নাম বাংলাদেশের ইতিহাসে কি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এটা হচ্ছে কি আমাদের কি আন্তর্জাতিক মাতৃভাষা দেখলো। এরপরে মৌলিক গণতন্ত্র কি এটা বলতেছে, পরীক্ষা আসছে। দেখো আমাদের হচ্ছে যে 3 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নটা হচ্ছে কি যে মৌলিক গণতন্ত্র কি মৌলিক। এখন দেখো মৌলিক গণতন্ত্রের বিষয়টা হচ্ছে কি যে সামরিক শাসনকে দীর্ঘায়িত করার লক্ষ্যে আইয়ুব খান মৌলিক গণতন্ত্র নামে একটি শাসন ব্যবস্থা চালু করেন। দেখো আইয়ুব খান, যে জেনারেল আইয়ুব খান, তিনি হচ্ছে কি পাকিস্তানের হচ্ছে কি প্রেসিডেন্ট ছিলেন। তিনি দেখো তার শাসনকে তিনি হচ্ছে কি সামরিক শাসন চালু করেছিলেন। তো এই সামরিক শাসনকে দীর্ঘায়িত করার লক্ষ্যে একটি যে ব্যবস্থা চালু করেন এটাকে বলছে কি মৌলিক গণতন্ত্র। এটি ছিল একটি পরোক্ষ নির্বাচন পদ্ধতি। প্রত্যক্ষ না। ঠিক আছে, তো নিজের ভোটে নিজে, এমন যে এই ব্যবস্থায় পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান থেকে মোট 80,000 নির্বাচিত ইউনিয়ন কাউন্সিল সদস্য নিয়ে নির্বাচক মণ্ডলী গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। তাদের ভোটে রাষ্ট্রপতি, জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার বিধান রাখা হয়। এখন দেখো এটাকে বলতেছে কি পরোক্ষ নির্বাচন পদ্ধতি। তো পরোক্ষ নির্বাচনে কি তারা নিজেরাই নিজেকে, যে সাধারণ মানুষ জনগণ এখানে কি ভোটে অংশগ্রহণ করতে পারবে না, তো তাদের ভোটে রাষ্ট্রপতি, জাতীয় পরিষদ এবং কি প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার বিধান রাখা হয়। দেখো এরই মাধ্যমে আমরা কি যে
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন কি সমাধান করলাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।